অবহেলা আগলে রাখা নিভৃতে আঁকা। অসাধারণ অসাধারণ। দর্শক, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এরশাদ জামানের গান হারানোর গান। গানটির নির্মাতা এরশাদ জামান নিজেই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। গানটির আদ্যপান্ত নিয়ে কথা বলবো তার সাথে। স্বাগতম ভাই আপনাকে। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হারানোর গান মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেমন রিয়াকশন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো রিয়াকশন পাচ্ছি। আমি প্রচুর মেসেজ পাচ্ছি, প্রচুর কমেন্টস এবং ভিউ ভালো হচ্ছে। তো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে আমার কাছে যারা মিউজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ, যাদের কাছ থেকে একটা কমপ্লিমেন্ট বা একটা উৎসাহ মেসেজ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এরকম অনেক মানুষ আমাকে মেসেজ করছে, তো এটা আসলে অনেক উৎসাহব্যঞ্জক আমার জন্য। ভেরি হ্যাপি। ওয়াও, আপনাকে আরো একবার অভিনন্দন। এই গানটির ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু শুনতে চাই। যেই পরিকল্পনায় করা, যেভাবে করে করার ইচ্ছা ছিল সেভাবে গানটা শেষ হয়নি। গানটা এর মধ্যে আমার আশেপাশে অনেক জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে। তো গানটাতে বেস বাজিয়েছে সেজান, তারপরে ড্রামস বাজিয়েছে সাজু, এরা আমার ব্যান্ডমেট। তো এভাবে করে গানটা একটা পর্যায়ে যাওয়ার পরে আবার আমাদের করোনার জন্য সব বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আবার লিরিক্সেরও কিছু জায়গায় ওই করোনার সময়টাও ফুটে উঠছে, একাকি একলার ভিড়ে। তো ওই ওই এইরকম নানা চড়াই উঠতে পার হয়ে এই গানটা এই সময় বার হলো আর কি। তার মানে তো এই গানটি অনেক দিন আগের লেখা, তাই না? হ্যাঁ, অনেকদিন করোনার আগে। যদি ওই গল্পটা একটু বলেন যে আপনি কি পুরোটা একবারে বসে লিখেছেন নাকি? না, এই গানটা আসলে ফেজ বাই ফেজ লেখা আর কি। এটা যখন শুরু করেছিলাম তখন একরকম প্যারাটা হয়তো মানে কোরাসটা হয়তো লেখা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার বাস্তবতা চেঞ্জ হয়ে যাওয়াতে এবং করোনার সময় একাকি একলার ভিড়ে, বুঝছেন তো, স্পর্শ নিরোধে ওই সময়গুলা গানের মধ্যে আবার ফুটে ওঠে। এবং শেষে করোনার পরে আবার যখন সব গতিশীল হলো সেই পর্যায়ে কিছু পার্ট লেখা হয়েছে। তো একটা দীর্ঘ সময় ধরে গানটা আসলে তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনি এই গানটা কিন্তু প্রায় বছর খানেক পরে, মানে আপনার এর আগের গানটা বছর খানেক আগে এসেছিল, শব্দাহরণ। তো এতটা সময় কেন নিলেন মাঝখানে? তো যেহেতু গানটা অনেকদিন আগেরই লেখা ছিল, অনেকদিন আগেও রিলিজ করতে পারতেন। শব্দাহরণটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু গানটা গাবো, তো আমি আমার একটা গান দিয়ে আসলে অনেক, এর আগেও আমার একটা বড় বিরতি, এর আগে অনেকদিন গান করি নেই। তো যেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার গান দিয়ে আমি আবার ফেরত আসি, ওটা আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমি একটু অন্য কাউকে আমার গিটার বাজানোটা দিয়ে আমি ফেরত আসি। তো ওইটার জন্য আমি শব্দাহরণ টাইপের একটা গান করছি, যেটা আমার গিটার দিয়ে শুরু হয়। গানটাতে আমার গিটারের সত্তাটা আসলে পরিপূর্ণভাবে প্রকাশ পায়। তো এই জন্য আমি এই শব্দাহরণের পরে এইটা আমার গাওয়া গানটা রিলিজ দিয়েছি এর পরের বারে। খুবই ভালো। এবার একটু শব্দাহরণের গল্পটা শুনতে চাই। শব্দাহরণ নিয়ে যে আপনি এত বছর পরে এলেন, মানে কেন? শব্দাহরণটা আসলে শব্দাহরণ এই গানটার কথা আসলে রুম্মান আহমেদের নাম নিতে হবে, আমার বন্ধু, আমাদের আর্ট সেলের সবগুলা ম্যাক্সিমাম গানই ওর লেখা। তো ও অস্ট্রেলিয়া থাকে, ও দেশে আসছিল। তো আমাদের এর মধ্যে ব্যান্ডের এই নানাবিধ ঘটনার পর যেটা হয়েছে, রুম্মান দেশে আসার পর বললো যে আমরা একসাথে কিছু একটা করি, আমাদের পুরানো যে ফ্যানগুলো আছে ওদেরকে এমন একটা গান আমরা বানাতে পারি নাকি যেটা ওই পুরানো ফ্যানদেরকে ট্রিগার করবে আর কি। তো সেইটার উদ্দেশ্যে আমরা শব্দাহরণ গানটা তৈরি করেছিলাম। এবং শব্দাহরণে আমাদের সাথে ফয়সাল ইফতেখার ও গানটা আমাদের কো আর্টিস্ট হিসাবে ও পারফর্ম করেছে, ও গানটা গেয়েছে। এই তো শব্দাহরণ আসলে আমরা জাস্ট আমাদের ওই পুরানো সময়টাতে ফেরত যাওয়ার একটা গান ছিল, নিজেদের মনকে একটা রিউনিয়নের ফ্লেভার দেয়া। জি জি জি, সেটাই আসলে শব্দাহরণের একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, শব্দাহরণের লেখার গল্পটা যদি একটু শুনি, যে এর সৃষ্টিটা আসলে কিভাবে হলো? কিচ্ছু না, রুম্মান আর আমি চিন্তা করছিলাম যে এমন একটা গান আমরা তৈরি করতে পারবো যেটা শুনলেই মানুষ বুঝতে পারবে যেটা এটা আর্টসেলের পুরানো যেই সাউন্ডটা, সেই সাউন্ডটাতে ফেরত যাওয়া যায় নাকি। যেমন আমি একটু আপনাকে বোঝানোর জন্য বলছি যে এই ধরনের একটা প্লাকিং ছিল। এই প্লাকিংটা আমি রুম্মানদের শোনালাম, ওর সাথে সাথে আমাকে মনে হয় 15-20 মিনিটের মধ্যেও আমাকে ফোন করে বলছে, দোস্ত আমি এটার উপর এটা শুনে ওর মধ্যে যে ফিলটা এসছে সেটার উপর একটা লিরিক্স পাঠিয়েছে এবং এইভাবে করে গানটা তৈরি হয়ে যায় একদম।
ও তার মানে ম্যাজিক্যাল। আগে টিউনটা তৈরি হয়েছে, পরে গানটা লেখা হয়েছে। হ্যাঁ, একটা মিউজিকের একটা রেশ পাইলে আর কি লেখাটা সুন্দর হয় আর কি। এই গানটার ক্ষেত্রে এটা কাজ করেছে আর কি। অনেক সময় আমরা লিরিক্সের উপর গান করি, বাট এই গানটার এই ছোট্ট একটা এই থিমটার মধ্যে আমাদের ওই পুরনো জায়গায় ফেরত যাওয়ার ওই জায়গাটা ছিল আর কি। আমি গিটার স্কুল নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নিজের একটি গিটার স্কুল আছে, সেটার কার্যক্রম বা স্টুডেন্ট সংখ্যা কিভাবে কি করছেন যদি একটু বলতেন। আমার একটা স্কুল আছে, এটার নাম হচ্ছে গিটার্ট। এটা প্রায় 20 বছরের উপরে আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি। এটা আগে মগবাজারে ছিল, এখন আমরা বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের ওদিকে আমাদের স্কুল। তো আলহামদুলিল্লাহ অনেক গিটারিস্ট আছে যারা ইন্ডাস্ট্রিতে অনেক উঁচু পর্যায়ে গেছে। এরকম অনেক গিটারিস্ট, আমি সবার নাম বলতে চাচ্ছি না, কিন্তু সবসময় এটা আসলে গিটারিস্টদের একটা কমিউনিটি। এটা আসলে মোর দ্যান এ স্কুল। আমরা গিটারিস্টরা দেখা যাচ্ছে যে আমি যদি স্কুলের সাথে জড়িত না থাকতাম তাহলে হয়তো আমার গিটার প্র্যাকটিসটা হয়তো বন্ধ হয়ে যেত, বা ওই টাচটা থাকার জন্য আমরা একটা কোলাবোরেটিভ একটা প্ল্যাটফর্ম হচ্ছে গিটারটা আর কি। আচ্ছা, এটা তো এমনিতেই চলছে রেগুলারলি। এছাড়া গিটার স্কুলটার কি কোনো প্রোগ্রাম বা কোনো আয়োজন কি হয়? হ্যাঁ, আমরা ইন্টারনালি আমরা সবসময় করি। এছাড়া গত বছর একটা রক ভ্যাকসিন 2022 একটা রক ভ্যাকসিন কনসার্ট হয়েছিল। ওইটাতে আমরা গিটার আমরা অর্গানাইজিং পার্টিসিপেট ছিলাম আর কি। এবং সামনে ফিউচারে অনেক প্ল্যান আছে আমাদের, ডিজিটালি অনেক প্ল্যান আছে, অনেক কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি নতুন কোনো গান লিখেছেন যেগুলোর মধ্যে আসতে পারে? অসংখ্য গান লিখেছি, অসংখ্য গান রেডি আছে। খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে, এই যে গত 2টা গানের মধ্যে 1 বছর গ্যাপ, এই গ্যাপটা দিন দিন কমবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোন ধরনের বা কোন গান মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে এখন পর্যন্ত? আমার বাজানো যারা মানে ফলো করে তারা সবসময় একটা কথা বলে যে আমি স্লো গান, গত 2টা গানই খুব ঠান্ডা গান ছিল আর কি। ঠান্ডা গান ছিল বিকজ আমাদের আসলে মানে সময়টা ওরকম ছিল আর কি। আমার বাট এখন মনে হয় এখন আমাদের ইঞ্জিনটা চালু হয়ে গেছে। এখন নেক্সট গানটা হয়তো হেভি একটা গান হবে আর কি, নেক্সট গানগুলো আর কি। হেভি মেটাল? হেভি মেটাল, জি। আমার কাছ থেকে আসলে আমার যারা কোর ফ্যান তারা আমার কাছ থেকে হেভি মেটাল বা ওই টাইপের মিউজিকে আশা করে আর কি। তো ওদেরকে অনেকদিন ধরে কিছু দেওয়া হচ্ছে না, তো নেক্সট গানটা একদমই ওরকম গান হবে আর কি। আচ্ছা, এবার আর্টসেলের প্রসঙ্গে একটা প্রশ্ন করতেই। আর্টসেল নামটি বোধহয় আপনার কাছ থেকেই আসা, আমি যতটুকু শুনেছি। তো সেই গল্পটা যদি বলেন যে আপনি কি ভেবে আর্ট সেল নামে এই নামকরণটি করেছিলেন? আসলে তখন আমরা 4 জন একসাথে বাজাচ্ছি, রুম্মান গান লিখছে, এবং তারও আগে আমি রুম্মান, আমাদের একটা ক্রিয়েটিভ জার্নি ছিল যে ও লেখালেখি করতো, আমি গিটার বাজাতাম, আমি চেষ্টা করতাম ওর লিরিক্সগুলো, ও লেখাগুলোকে কোনোভাবে সুর করা যায় বা গান তৈরি করা যায়। তো এইভাবে করে কিন্তু আমরা অ্যারাউন্ড ক্লাস 9-এর দিকে, ক্লাস 9-এ মনে হয় আমরা অন্য সময় গানটা তৈরি করি আর কি। তো লিরিক্স ছিল, আমি জাস্ট বাসায় গুতাগুতি করতে করতে আর কি গানটা হয়ে যায়। তো আমাদের আসলে এরপরে আমরা অনেক ভালো ভালো আর্ট বা বিভিন্ন শিল্প বিপ্লব নিয়ে অনেক পড়াশোনার বুঝছেন তো, যখন জ্ঞান আহরণ করতে তখন দেখতেছি যে এই আর্টের বিষয়টা আসলে একটা ফ্রেন্ড সার্কেল বা একটা সার্কেল থেকে এটা কিন্তু মানে এইটা সৃষ্টি করা যায় বা সামনে আনা যায়, বড় পরিসরে আনা যায়। বড় বড় আর্টের বিপ্লবগুলো কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল বা একটা ফ্রেন্ড সার্কেল না হলেও একটা শিল্পীদের একটা সার্কেল থেকেই কিন্তু এটা ছড়িয়ে যায়। তো আমরা ওরকমই একটা জিনিস চেষ্টা করছিলাম যে ও লেখালেখি করে, আমি মিউজিক করি, বা আমার সাথে বন্ধুরা ওরা গান বাজনা করে। তো এই সব শিল্পীদের একটা প্ল্যাটফর্ম করা যায় নাকি, সেটার উদ্দেশ্যে আমাদের আর্টসেল নামটা দেওয়া আর কি। যে এমন একটি সেল যেখানে আর্টের কাজ করা হয়, হ্যাঁ, এইটাই যেখানে উদ্দেশ্য আর্ট ছিল, ফর্ম হয় আর কি। এটাই আর্টসেলের আর কি নামের উদ্দেশ্য আর কি। আর্টসেলে কি আবার আপনি ব্যাক করবেন? আর্টসেলের আসলে গানগুলোর সাথে আমি সবসময় আছি। হ্যাঁ, এই গানগুলোতে আমার গান, আমার বাজানো, এবং সো আমি কখনোই আর্টসেল থেকে বাইরে না আর কি। কিন্তু পারফর্মের ব্যাপারটা আসলে এটা একেবারে আমাদের বন্ধুদের ব্যাপার। এটা আসলে আমি আমার সাইড থেকে কোনো নিষেধ বা কোনো বাধা নাই আর কি। এটা আমি এতটুকুন বলতে পারি যে আমার কারণে এটা হবে না, এরকম কোনো পর্যায়ে জিনিসটা নাই। আমি সবসময় পজিটিভ আর কি। আয়ুব বাচ্চুর সাথে আপনার অনেক মেমোরিজ আছে, সেখান থেকে যদি দুই একটা আমাদেরকে শোনাতেন। বাচ্চু ভাই তো আসলে শ্রদ্ধেয় বড় ভাই, এবং বাচ্চু ভাই সবসময় যখনই দেখা হয়েছে উনি খুব ইন্সপায়ার করেছে, এবং উনি কেন জানি আমাকে
আমার সাথে দেখা হলে উনি আমার সাথে খুবই সিরিয়াস হয়ে যেতেন। উনি আমাকে মানে একদম টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আসলে মানে সাধারণ এমনি নর্মাল মানুষের সাথে বলে না উনি, এই ধরনের টেকনিক্যাল টোন নিয়ে বা কম্পোজিশন নিয়ে এটা কিভাবে করেছি, এটা কেন করেছি, উনি বোঝার চেষ্টা করতো। কারণ আমরা আসলে একটা নতুন ধরনের একটা মিউজিক নিয়ে এসেছিলাম, তো উনি মানে এটা কেন করলি, এভাবে কেন করলি, এরকম অনেক কিছু জানতে চাইতো এবং অনেক সাজেশনও দিত। তো বাচ্চু ভাই আসলে একটা আমার একটা ইন্সপিরেশনের জায়গা। এবং শুধু গিটারিস্ট বাচ্চু ভাই না, বাচ্চু ভাই তো আপনি জানেন কম্পোজার হিসাবে আসলে উনি মানে একটা আনপ্যারালাল একটা মানে উচ্চতায় আছে। তো ওই জায়গা থেকে বাচ্চু ভাইকে আমি প্রচন্ড রেসপেক্ট করি। আচ্ছা, আর্টসেলের সাথে কোনো মেমোরিজ স্মরণীয় যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। বাচ্চু ভাইকে নিয়ে যে কোনো কিছু, কোনো গান কম্পোজ করা নিয়ে, কোনো স্টেজ পারফরমেন্স নিয়ে, এনিথিং। এটা বাম্বার কনসার্ট আমরা চিটাগাংয়ে গেছিলাম। তো আমার মনে আছে ওখানে হোটেলে আমরা সব ব্যান্ড একসাথে ছিলাম। তো বুঝতেই পারছেন পুরো হোটেল গরম একদম। তো খুবই খুবই লাভিং মেমোরি আর কি। তো ওখানে আমার মনে আছে বাচ্চু ভাই একদিন সবার জন্য উনি যেহেতু চিটাগাংয়ের, তো উনি চিটাগাংয়ের মেজবানি একটা পার্টি দিয়েছিল আর কি। মেজবানি মাংস, বাচ্চু ভাইয়ের হোস্ট ছিল ওটার। তো এটা একটা মানে এটা কখনোই ভোলার মতো না এই মেমোরিটা আর কি। এত মজা হয়েছিল মেজবানি ট্রিট। হ্যাঁ, মেজবানি ট্রিট। এবং সব বুঝছেন তো সব ব্যান্ডের লোকজন একসাথে আমরা একটা সময় কাটিয়েছি, একটা মিলন মেলার মতো হয়েছে সেদিন। জি। আপনার সাথে মানে আড্ডা দিতে খুবই ভালো লাগছে। এবার ওই হারানোর গানের বিষয় নিয়ে আরেকটু কথা বলবো। হারানোর গানটা আপনি কবে নাগাদ রেকর্ড করেছিলেন বা কবে নাগাদ এটাকে? এটা আসলে ড্রামস এবং বেজ, এটা আরো আগেই করা। এটা করোনার আগেই আমাদের ড্রামস এবং বেজটা রান্না মনে ছিল। তারপরে এই তো যা বললাম যে করোনার সময় সব থেমে গেল। তো কিন্তু লেখালেখিটা আসলে ওই প্রথম পেজে কিছু লেখা, পরের পেজে কিছু লেখা, এবং এই ফাইনালি যখন রিলিজ দিব তখন আমি আসলে এইটা এমন একটা গান, এই গানটা আসলে যেহেতু আমিই গাবো, তো আমি আসলে একটু আমার বিভিন্ন সময়কে ধারণ, আমি যে কটা গান করেছি সবগুলো আমার খুবই ব্যক্তিগত কোন একটা মাইল ফলক হিসাবে গানগুলো জন্ম হয়েছে, আগের গানগুলো। তো এই গানটাও ওরকম আর কি। কিন্তু এই গানটা চেয়েছিলাম যে একটু বড় পরিসরে আর কি গানটার লেখাটা আর কি বিভিন্ন সামনে আনতে। হ্যাঁ। আচ্ছা, একটু একটা বিষয় জানার ইচ্ছে ছিল। আপনি যে দেশের বাইরে তো অনেক গিটারিস্টই অনেক মানে বড় পজিশনে আছেন, তো তাদের মধ্যে থেকে আপনার কাছে কাকে আইডল মনে হয় বা কাকে আপনি ফলো করেন? আমি আসলে অনেকগুলো গিটারিস্টকে ফলো করি, বিভিন্ন কারণে ফলো করি। তবে আমার কাছে ইন জেনারেল মার্ক নফলারের নাম সবার আগে আসবে। মার্ক নফলার ডায়ার স্ট্রেটসের গিটারিস্ট এবং অসম্ভব মেধাবী রাইটার, কম্পোজার, গিটারিস্ট। উনি আমার সবচেয়ে প্রিয় গিটারিস্ট এই কারণে যে আসলে গিটারটা কোন গানে কিভাবে ব্যবহার হবে। যেমন আমাদের অনিকেত পান্থর গানে এটা শুরু হয় একটা স্টিল স্ট্রিং দিয়ে, তারপরে ইলেকট্রিকের বিভিন্ন টাইপের বাজানোর পরে আবার শেষ হয় নাইলন স্ট্রিং দিয়ে। তো এরকম গানের কোন জায়গায় কোন গিটারটা ব্যবহার করতে হবে, এই জিনিসগুলা গানটাকে বাধা, গিটার দিয়ে কিভাবে আমি কোন জায়গায় কোন গিটারটা অ্যাপ্লাই করবো, এই কনসেপ্টটা আমার এসছে মার্ক নফলার থেকে। এবং প্লাস মানে ওনার বাজানো আমার খুব মানে একদম এখানে লাগে আর কি। তো ওনাকে আমি সবচেয়ে পছন্দ করি। এছাড়া টেকনিক্যাল দিকে হাতটা কিভাবে আমার পিকিং সবচেয়ে ভালো করা যায় সেটার জন্য এলডি মোল্লা, জন পেট্রোচি ওদেরকে ফলো করি। প্লাস আরো আছে জোসেফ ট্রেনি আমার খুব প্রিয় গিটারিস্ট। অনেকের নাম শুনে অনেকের ইনফ্লুয়েন্সই আছে, আসলে এটা বলে শেষ করা যাবে না, এক একজন এক একটা কারণে আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডাটা আমাদের শেষ করতে হবে, কিন্তু যাওয়ার আগে হারানোর গান নিয়ে দর্শককে আপনার কিছু কি বলার আছে? দর্শককে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে হারানোর গান আসলে মানে আমার খুব ব্যক্তিগত একটা কালেকশন অফ মেমোরিজের গান। তো আশা করি গানটা যদি আপনারা ফিল করেন, আপনারা অনুভব করবেন যে এই গানের মধ্যে আমার বিভিন্ন সময়কে আপনারা খুঁজে পাবেন, এবং সেটা যদি ঘটে থাকে তাহলে আমি আমার এই গানটাকে সাকসেসফুল মনে করব, আমার উদ্দেশ্য সফল হয়েছে মনে করবো। আশা করি গানটা আপনাদের ভালো লাগবে, এবং আই ক্যানট ওয়েট এই গানটা লাইভে আপনাদের পারফর্ম করার জন্য। আমি আসলে আমার তর্স হয়েছে না, কবে পারফর্ম করবো আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আশা করি দর্শকদের সাথে এই গানটা নিয়ে আমি হাজির হতে পারবো।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গানটা পছন্দ করার জন্য। আমরা তো আড্ডা শেষ করব, জি। একটা গান শুনতে শুনতে শেষ করতে চাই। কোন গানটা আপনি শোনাবেন, আপনার যে কোনো পছন্দের গান? নিহত স্বপ্নগুলো সহসা